হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 12-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইউনিট 7। ঠিক আছে, তার একটাই পার্ট আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, তো আজ আমরা শুরু করব ক্লাস 12-এর কোয়ান্টাম থিওরি লেকচার অন। অর্থাৎ এটা প্রথম পার্ট হচ্ছে। আমরা খুব অল্প অল্প করে এই কোয়ান্টামটা আমরা শিখবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কোয়ান্টামটা হচ্ছে পদার্থবিদ্যার বলতে পারো নতুন একটা শাখা, যেটার বয়স বেশি দিন নয়। এখান থেকে 120-25 বছর আগে যেটা তৈরি হয়েছিল, যেই একটা আলাদা একটা প্ল্যাটফর্ম। কোয়ান্টাম তত্ত্বটা অ্যাকচুয়ালি কি, বা মডার্ন ফিজিক্স। কোয়ান্টাম তো অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্স, তাদের ফিজিক্স দু রকমের ভাগ করা যেতে পারে, একটা ক্লাসিক্যালের আর একটা মডার্ন। ঠিক আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে মডার্ন। ঠিক আছে, আরটার নাম কি মডার্ন। ফিজিক্স হচ্ছে দুই রকম। ঠিক আছে, ফিজিক্স হচ্ছে দুটো পার্ট, একটা ক্লাসিক্যাল। এতদিন তুমি যেটা করে এসছো সেটা সনাতন পদার্থবিদ্যা। কি নাম? সনাতন পদার্থবিদ্যা। ঠিক আছে, তার নাম হচ্ছে সনাতন পদার্থবিদ্যা। এখন আমরা যেটা করবো সেটা হলো মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা। অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে, আমরা ইতিহাস সাক্ষী আছে বা আমরা ইতিহাসে পড়েছি যে প্রয়োজন তাগিদেই নাকি কোনো কিছু সৃষ্টি হয়। এখানেও কিন্তু একই ঘটনা, প্রয়োজন পড়েছিল। কি প্রয়োজন পড়েছিল সবটাই বলবো। ঠিক আছে, এখানে সবটাই আলোচনা করা হবে, তবে শুরু থেকে শুরু করবো আমরা। কোয়ান্টাম জিনিসটা কিভাবে আসছে আমাদের ধারণায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, তখন সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আবার নতুন একটা আলাদা প্ল্যাটফর্ম আবিষ্কার করতে হলো, যার নামই হচ্ছে কোয়ান্টাম থিওরি। নতুন একটা তত্ত্ব আবিষ্কার হলো, যা সম্পূর্ণ ক্লাসিক্যাল ফিজিক্সকে একদম শেষ করে দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি। আরো বিশ্লেষণ করে বলতে চাই কোয়ান্টাম জিনিসটা কেমন, তো আমরা বলতে পারি কোয়ান্টামের প্রয়োজনটা কিভাবে আসে, কোয়ান্টাম যে থিওরি তার প্রয়োজনটা কিভাবে হয়। কোয়ান্টাম থিওরি অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা তোমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ, যেটা তোমরা ক্লাস 11-এরই ফার্স্ট সেমিস্টার হয়তো পড়েছিলে, কৃষ্ণ বস্তুর বিকিরণ। ঠিক আছে, বা সেকেন্ড সেমিস্টারে পড়েছিল সম্ভবত কৃষ্ণ বস্তুর বিকিরণ। 2 নম্বরে আছে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এরকম ধরনের বিভিন্ন ফোটন সম্পর্কিত বিভিন্ন ঘটনা। এইসব নানান প্রবলেমের জন্য, এইসব প্রবলেমগুলো যখন এক্সপ্লেন করতে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের তড়িৎ চুম্বকীয় দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে কোয়ান্টাম, অর্থাৎ নতুন একটা থিওরি, নতুন ভাবে। অ্যাকচুয়ালি যখন কোনো কিছু আমাদের চেনা না কোনো পদ্ধতি হয় না, তখন নতুন একটা পদ্ধতি অবলম্বন করতে বরাবরই করতে হয়েছে। ইতিহাস বহুকাল আগে থেকেই করতে হয়েছে এবং এখনো করতে হয়। এবং শুনলে অবাক হবে, আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স যে জায়গাটা ব্যর্থতা, ঠিক সেখান থেকে ক্লাসিক্যাল ফিজিক্স শুরু হয়েছে। অর্থাৎ এখানে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে তো আমরা পড়েছিলাম যা কিছু বেগ, ত্বরণ, মন্দন থেকে শুরু করে তোমরা যা কিছু পড়েছো কোয়ান্টামের আগে পর্যন্ত, সবটাই কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে। এবং তোমাদের মডার্ন ফিজিক্স অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু হচ্ছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মডার্ন ফিজিক্স শুরু। এরপর তোমরা যদি ফিজিক্সে গ্রাজুয়েশন করো, তখন কিন্তু আরো ডিটেলস জানতে পারবে, আরো বিস্তারিত জানতে পারবে কিন্তু গ্রাজুয়েশনে। জাস্ট স্টার্টিং একটা, এটা হচ্ছে বেস। এই বেসটা যদি তোমাদের ঠিকঠাক তৈরি না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে ভীষণ প্রবলেম ফেস করবে। তার জন্য আমরা যেটা শুরু করবো সেটা হলো ক্লাসিক্যাল কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, এবার মডার্ন ফিজিক্সের প্রথম যে পার্ট সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি পড়বো আমরা। এবং কোয়ান্টাম সম্পর্কে আরো পরে অনেক কিছু জানতে পারবো, আপাতত আমরা কোয়ান্টাম থিওরি পড়বো। তো কোয়ান্টাম থিওরিতে অ্যাকচুয়ালি যে প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করেছিলাম, যার জন্য কোয়ান্টাম থিওরি এসেছিল, সেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তুর বিকিরণ। এই কৃষ্ণ বস্তুর বিকিরণ এক্সপ্লেন করতে গিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি কিন্তু আমাদের কোয়ান্টাম থিওরির সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই জন্য এই আধুনিক পদার্থবিদ্যার জনক বলা হয় কিন্তু, বা কোয়ান্টাম তত্ত্বের জনক বলা হয় কাকে? ম্যাক্স প্ল্যাঙ্ককে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তো আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক লেখে আমাদের আধুনিক পদার্থবিদ্যার কিন্তু জনক। ঠিক আছে, তো এই ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সাল নাগাদ, কত সাল নাগাদ? 1900 সাল নাগাদ কিন্তু আমাদের প্রথম যখন ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যখন আমাদের আমাদেরকে এক্সপ্লেন করলেন, একটা মানে তিনি যখন বললেন না, তখন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোয়ান্টাম থিওরি সম্পর্কে তিনি একটা তথ্য দিলেন, যেটা কিন্তু সেই সময়ে যেসব সমসাময়িক যে বিজ্ঞানীরা ছিল, কারণ কিন্তু সেভাবে সেটা মানে গ্রহণ করেননি কেউ সেভাবে। সেটা নতুন একটা থিওরি, একটা বিজ্ঞানী বললে তো সবাই গ্রহণ করবে এমনটা নয়, তাই না? তখন কি প্রয়োজন পড়লো, তখন কিন্তু ধীরে ধীরে তার থিওরিটা একেবারে ফেলেও দেওয়াই গেল না। হয়তো আমি বলছি যে 10% হয়তো বিজ্ঞানীরা এটাকে মেনে নিলেন। আমি কথার কথা বলছি, এটা এরকমভাবে আমরা বিবেচনা করবো যে 100 জনের মধ্যে 10 জন হয়তো সেটা মেনে নিল, কিন্তু বাদ বাকি 90 জন বিজ্ঞানী সেটা কিন্তু মেনে নেয়নি। তাহলে সেটা মেনে নেওয়ার জন্য কি করতে হবে? আরো কিছু বিজ্ঞানী তার কোয়ান্টাম থিওরির উপরে কিন্তু নিজেদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো এক্সপ্লেন করলেন। যেমন আলোক তড়িৎ ক্রিয়াকে এক্সপ্লেন করা হলো। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়াকে এক্সপ্লেন করা সম্ভব হলো। বা পারমাণবিক যে বর্ণালী, রাদারফোর্ডের পারমাণবিক বর্ণালী ছিল,
সেই পারমাণবিক বন্ধালীকে নিয়েও কিন্তু পরবর্তীকালে নিলস বোর এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছিলেন। এবং আলটিমেটলি যেটা দেখা গেল, একটা থিওরির উপরে কিন্তু একজন বিজ্ঞানী একটা কাজ করেছেন, তাদের 10% মানুষের বিশ্বাস হলো যে এই থিওরিটা এস্টাবলিশ করা যেতে পারে। তারপরে কি হলো, তারপরে কিন্তু আরো কিছু বিজ্ঞানী, আইনস্টাইন আসলেন এবং আরো সমসাময়িক কিছু বিজ্ঞানী আসলেন, তারা আরো পরীক্ষা করলেন এবং তাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু এই কোয়ান্টাম থিওরি দিয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করা যাচ্ছে। তখন তারা যেটা বিশ্বাস করতে বাধ্য হলো, মানে এবার ধীরে ধীরে এই পার্সেন্টেজটা বাড়তে লাগলো, 20, তারপর 30, তারপর 40, এই করতে করতে যখন একাধিক বিজ্ঞানী এই কোয়ান্টাম থিওরিটা নিজেদের প্রবলেমের সঙ্গে কম্পেয়ার করলো এবং সেটা সমাধান করার চেষ্টা করলো এবং তারা সমাধান পেল, তখন কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি কিন্তু সুদৃঢ় হলো, অর্থাৎ আরো স্থায়িত্ব পেল। পদার্থবিদ্যায় কোয়ান্টাম থিওরি আরো কিন্তু নিজের ভিতটা মজবুত করে নিল। বোঝা গেল কি বললাম? এবং এর পরবর্তীকালে আইনস্টাইন কিন্তু ফোটন কণা, যা বলছিলাম যেটা আইনস্টাইনের কথা, উনি কিন্তু ফোটন কণার স্রোতটা কিন্তু কোয়ান্টাম দিয়ে ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, তো এইগুলো ছিল হচ্ছে কোয়ান্টাম থিওরির বেস, অর্থাৎ বেসিক লেভেলটা ছিল এরকমই কোয়ান্টাম থিওরির উপরে। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে জেনে নেবো অ্যাকচুয়ালি কোয়ান্টাম কি, কোয়ান্টাইজড রাশি সেটা কি জিনিস। তো এটা বলার আগে আমি একটা কথা বলতে চাই, যে মনে করো আমি যদি 20 টাকা তোমার কাছে দিলাম, 20 টাকা, সেই 20 টাকাকে আমি এক্সপ্লেন করতে বলছি। 20 টাকা আমি বললাম, 20 টাকা মানে কিভাবে তুমি লিখতে পারো জিনিসটা? 20 টাকা মানে আমরা এটা বলতে পারি যে 20 গুণ 1 টাকা, এটা বলতে পারি, আমরা বলতে পারি তো 20 গুণ 1 টাকা, অর্থাৎ 20 খানা 1 টাকা যদি দিই আমি, তবে কিন্তু আমার 20 টাকা হবে, তাই না? আজকে আমাকে যদি বলা হয় 10 মিটার, এই 10 মিটার মানে কি অ্যাকচুয়ালি? আমরা সবাই জানি 10 মিটার মানে হচ্ছে 10 গুণ 1 মিটার, অর্থাৎ 1 মিটারের 10 গুণ হচ্ছে আমাদের 10 মিটার। ক্লিয়ার হলো? এটা যদি হয় তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি, এখানে দেখো যে এটা প্রাথমিক রাশি থাকবে, এটা তো প্রাথমিক রাশি, 1 টাকা বলো বা 1 মিটার বলো, এটা তো প্রাথমিক রাশি না? এই প্রাথমিক রাশি যেটা হবে তাকে বলা হয় কোয়ান্টাম। বোঝা গেল? যেটা প্রাথমিক রাশি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম। ঠিক আছে? এবং এই প্রাথমিক রাশির সঙ্গে কোন একটা ধ্রুবক সংখ্যা গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি। কি বলা হয়? কোয়ান্টাইজড রাশি। কোয়ান্টাইজড রাশি বলা হয়। ঠিক আছে? তাহলে কি বললাম? এই 10 মিটার যেটা, সেটা কিন্তু কোয়ান্টাইজড রাশি। ঠিক আছে? তোমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে একদম প্রথম চ্যাপ্টারে Q ইজ ইকুয়াল টু NE প্লাস মাইনাস NE, মনে আছে? এই কিউটা ছিল কিন্তু মোট আধান। কিউ ছিল কি? মোট আধান। কিউ ছিল কি? মোট আধান। আর ই ছিল কি বলতো? ইলেকট্রন। ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান। মনে আছে কি? তোমরা পড়েছিলে, তোমরা ক্লাস থার্ড সেমিস্টার ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারে ছিল একদম, যে Q ইজ ইকুয়াল টু NE। এখানে বলছে এই যে সমীকরণটা Q ইজ ইকুয়াল টু NE, বলতো এই সমীকরণটা কিন্তু মিল আছে, এটার সঙ্গে এটার সঙ্গে কিন্তু মিল আছে। তো E এর সঙ্গে N গুণ করলে আমরা টোটাল আধান পাই, অর্থাৎ যে কোনো আধানকে আমরা E এর সঙ্গে কম্পেয়ার করতে পারি, যেখানে N এর মানটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হয়। N মানে কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এখানেও কিন্তু একই কথাই বলেছে। এখানে ইটা কি তাহলে? তাহলে ইটা কিন্তু কোয়ান্টাম, ইটা কি হবে? ই হবে কোয়ান্টাম, আর কিউটা কি হবে? কোয়ান্টাইজড রাশি। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যেটা প্রাথমিক রাশি, যার সঙ্গে আমরা কোনো কিছু গুণিতক করব, পূর্ণ সংখ্যার গুণিতক করতে হবে যার সঙ্গে, সে হচ্ছে আমাদের কি? কোয়ান্টাম। এবং পূর্ণ সংখ্যা গুণিতক প্রাথমিক রাশির সঙ্গে যখন কোনো পূর্ণ সংখ্যা গুণ করছি, গুণ করে আমরা যে রাশিটা পাচ্ছি তার নাম হচ্ছে কোয়ান্টাইজড রাশি। বোঝা গেল? কোয়ান্টাম কি আর কোয়ান্টাইজড রাশি কি বোঝা গেল কি? এটাই কিন্তু কোয়ান্টাম এবং কোয়ান্টাইজড রাশি। তোদের বইতে দেখো মুদ্রা দিয়ে, কারেন্সি দিয়েও বুঝিয়েছে। ঠিক আছে? 50 পয়সা দিয়ে বুঝিয়েছে হয়তো তোমাদের বইতে, ওগুলো দেখে নেবে। ঠিক আছে? তো এটাই ছিল আমাদের কোয়ান্টাম আর কোয়ান্টাইজড রাশি। এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কতগুলো ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখানে Q ইজ ইকুয়াল টু NE যে সমীকরণ, সেটা কিন্তু তোমরা জানো যেখানে যে প্রাথমিক রাশির সঙ্গে কিন্তু আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়। কি গুণ করতে হয়? পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এখান থেকে আমাদের যেটা জানতে হবে, ইলেকট্রন বা ইলেকট্রনের আধান E ইজ ইকুয়াল টু কত হবে? E ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস দিতে পারো ইলেকট্রনের জন্য, তাহলে এখানে একটা মাইনাস দেবে, 1.6 × 10 টু দি পাওয়ার -19 কুলম। এটা কি আমাদের ইলেকট্রনের আধানের মান। বা এটা হতে পারে যে 4.8 × 10 টু দি পাওয়ার -10 10 টু দি পাওয়ার -10 ESU আধান। ESU আধান।
ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এটা হচ্ছে এসআই পদ্ধতির মান। এই দুটো মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের স্থির ভর, স্থির বা রেস্ট মাস যেটা বলছে, m0 অর্থাৎ ইলেকট্রনের ভর যেটা, সেটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে আমাদের m0 এর মান। এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে, ওই জন্য লিখে রাখছি। বা আমরা যদি সিরিজ পদ্ধতিতে দেখি তাহলে কত হবে, 9.1 × 10⁻20 গ্রাম। বোঝা গেল? এই ইনফরমেশন গুলো লিখে নাও, এগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এরপরে আমাদের যেটা পড়তে হবে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে আমরা পরে আবার পরিচিত হব। সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। 1 ইলেকট্রন ভোল্ট, এই 1 ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। 1 ইলেকট্রন মানে কত, 1.6 × 10⁻−19 কুলম ইন্টু ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট মানে কিন্তু জুল, তাহলে 1.6 × 10⁻−19 জুল। ঠিক আছে, এত জুল হলো। এখন এটাকে যদি আর্ক করতে হয় তাহলে কি করতে হবে, জুলটাকে আর্ক করতে হলে 10⁻7 দিয়ে গুণ করতে হবে। 10⁻19 × 10⁻7 এত আর্ক, তাই তো? এটা ক্যালকুলেশন করলে কত হবে, 1.6 × 10⁻12 আর্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন লিখলাম, লাস্টের লাইনটা। আমাদের বেশিরভাগ অঙ্কে কিন্তু ইলেকট্রন ভোল্ট থেকে যদি আর্ক করতে হয় তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, ইলেকট্রন ভোল্টকে আর্কে কনভার্ট করতে হলে এটা দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। এটা কিন্তু আমরা দেখে নিলাম, এবং আমরা জানি যে সি ইন্টু ভি যেটা, তার মানে কিন্তু সেটা কি হয়, কুলম ইন্টু ভোল্ট মানে কিন্তু সেটা কি হয়, জুল হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে ইলেকট্রন ভোল্ট সঙ্গে জুলের সম্পর্ক কি, ইলেকট্রন ভোল্টের সঙ্গে আর্কের সম্পর্ক কি, এগুলো আমরা দেখে নিলাম। ইলেকট্রন ভোল্টটা কি, একটা ইলেকট্রন এবং 1 ভোল্টের গুণফলকে আমরা বলি কি, বলছে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রতিরোধের মধ্য দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তির যে পরিমাণ বৃদ্ধি পাবে। বলছে একটা ইলেকট্রন, এটি ইলেকট্রন মানে 1ই আছে, একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রতিরোধের মধ্য দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তির যে পরিমাণ বৃদ্ধি পায়, তার এটা তো গতিশক্তি অ্যাকচুয়ালি না, ইলেকট্রন ইনটু ভোল্ট মানে সেটা কি পাবো, অ্যাকচুয়ালি আমরা গতিশক্তি পাবো, তাই তো? সেটা কি পাবো, গতিশক্তি, তাই তো? তাই বলছে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রতিরোধের মধ্য দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তির যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট। এবং এই সম্পর্কে আমরা ডিটেলস আমরা কিন্তু পরে আবার পাবো। ঠিক আছে, সেখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারবো। এবং আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হলো 1 কিলোভোল্ট 1 কেইভি মানে 10⁻³ ভোল্ট। ঠিক আছে, 3 ইলেকট্রন ভোল্ট, 1 কেইভি মানে হচ্ছে 10⁻³ ইলেকট্রন ভোল্ট। 1 এমইভি মানে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর একটা কথা আছে, এই দুটোই আছে বেসিক্যালি তোমাদের বইতে, এই দুটো তথ্য কিন্তু আমাদের লাগবে, ন্যানোটা নেই। ঠিক আছে, এই ছিল আমাদের কি বললাম, এই ছিল কিন্তু আমাদের যে কোয়ান্টাম তত্ত্বের বেসিক জিনিসপত্র, এগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, বারবারই বলছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো কিন্তু তোমরা বারবার বাড়িতে ভালো করে দেখবে। আমরা নেক্সট লেকচার 2 তে আমরা যেটা করব সেটা হলো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ওকে।